সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন গাইস? আশা করি সকলে ভালো আছেন। অনেকদিন পরে ইনশাআল্লাহ আবারও আমরা একটা নতুন ভিডিও করতে যাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছেন যে শিরোনামটা ইন্টারেক্টিভ ফ্রেজাল ভার্বস মাস্টার ক্লাস। এখানে আমরা ডে বাই ডে ক্লাসরুম, কলেজ এবং পড়াশোনা সংক্রান্ত যে ওয়ার্ড মিনিং গুলো ইউজ করি সেই ওয়ার্ড গুলো এখানে আমরা সে নিয়ে ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। তাহলে প্রথমে এখানে আমরা ৩ টা ভিডিও বানাবো এই সম্পর্কে। প্রথমে আজকে ভিডিওটা হবে এসে অ্যান্ড স্টাডি। স্টাডি সংক্রান্ত যে ওয়ার্ড মিনিং গুলো ফ্রেজ গুলো আমরা ইউজ করি সেগুলো নিয়ে আজকের ভিডিওটা হবে এবং ইনশাল্লাহ পরবর্তীতে কলেজ এক্সাম এবং ক্লাসরুম সংক্রান্ত অর্থাৎ আমরা পড়াশোনা সংক্রান্ত যে ওয়ার্ড গুলো ইউজ করি গাইস, ইনশাল্লাহ আপনারা যদি এই ক্লাসগুলো ভালোভাবে দেখেন ইনশাল্লাহ এই ভোকাবুলারি গুলো আপনারা আত্মস্থ করতে পারবেন ইনশাল্লাহ। তাহলে যারা জানেন না ফ্রেজাল ভার্ব কি, ফ্রেজাল ভার্ব সংক্রান্ত আমি একটুখানি বলে রাখি। ফ্রেজাল ভার্ব হচ্ছে যে কোনো একটা ভার্ব থাকবে, একটা মেইন ভার্ব থাকবে, সেই সাথে একটা প্রিপোজিশন যুক্ত থাকবে এবং নতুন একটা অর্থ দেবে। যেমন রিড এটা একটা ভার্ব, ডিপ এটা একটা ভার্ব, নোট একটা ভার্ব, জোট একটা ভার্ব, স্ক্রিবল একটা ভার্ব, ফিল একটা ভার্ব। কিন্তু সেই সাথে একটা প্রিপোজিশন যুক্ত হচ্ছে। দেখেন আপ, অন, ইনটু, ডাউন, 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 ইন, আউট। এগুলোকে বলা হয় যখন এগুলোর সাথে ভার্বের সাথে যুক্ত হয়, ফ্রেজাল ভার্বের সাথে যে ইটা থাকে অর্থাৎ প্রিপোজিশন থাকে এটাকে বলা হয় পার্টিকেল। এইগুলোকে বলা হয় গাইস একটা পার্টিকেল। এই যে প্রিপোজিশন গুলো এই প্রিপোজিশন গুলোকে বলা হয় পার্টিকেল। তাহলে গাইস এখানে দেখতে পাচ্ছেন যে একটা স্টোরি দেওয়া আছে, স্টোরির ভিতরে যে ওয়ার্ড মিনিং গুলো হাইলাইট করা আছে এবং ওই হাইলাইটের ভিতরে এই নিচে মিনিং গুলো দেওয়া আছে। তাহলে আমরা শুরু করি। Karim had to write an important essay for his class, for his English class. Before studying, he decided to read upon the topic by studying several books and articles. Karim had to write an important essay for his English class. করিমের একটা গুরুত্বপূর্ণ একটা প্যারাগ্রাফ বা এসে বা রচনা আর্টিকেল দেখতে হয়েছিল ইংলিশ ক্লাসের জন্য এবং এটা শুরু করার পূর্বে হি ডিসাইডেড সে সিদ্ধান্ত নিয়েছিল টু রিড আপন দি টপিক বাই স্টাডিং সেভারাল বুকস অ্যান্ড আর্টিকেলস এবং ওই বিষয়ের উপর লেখার জন্য সে সিদ্ধান্ত নিল কি রিড আপন দি টপিক, ওই টপিকটা ভালোভাবে আত্মস্থ করতে। বা এই যেখানে দেওয়া আছে গাইস, রিড আপন শব্দের অর্থ হচ্ছে কোনো বিষয় সম্পর্কে বিস্তারিত পড়াশোনা করা। বিস্তারিত পড়াশোনা করাকে বলা হয় রিড আপন। এখানে বলছে যে হি ডিসাইডেড টু রিড আপন দি টপিক, ওই টপিকের সম্বন্ধে বিস্তারিত পড়াশোনা করে বাই স্টাডিং সেভারাল বুকস এন্ড আর্টিকেলস। ওয়ান বুক ওয়াজ ভেরি ভেরি লং, এবং ওই যে বইগুলো যে মানে সেগুলো স্টাডি করতেছিল সে ভিতরে একটা বই পেয়েছিল যে খুবই লম্বা, অনেক বড় বই। তাই হি অনলি ডিপড ইনটু ইট টু ফাইন্ড দি মোস্ট ইউজফুল ইনফরমেশন। তাই সে বইটা ডিপ ইনটু করলো। ডিপ ইনটু মানে বইয়ের কিছু অংশ বেছে বেছে পড়া। যেমন দেখেন গাইস, ইনসাইক্লোপিডিয়া মানে হচ্ছে বিশ্বকোষ। বিশ্বকোষ তো পুরোটা পড়া সম্ভব না, এখানে আমরা বেছে বেছে কিছু অংশ পড়ি, এটাকে বলা হয় ডিপ ইনটু। আই ডিপড ইনটু দি এনসাইক্লোপিডিয়া টু ফাইন্ড দি অ্যান্সার। মানে এনসাইক্লোপিডিয়ার যে কিছু গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে সেগুলো আমরা অ্যান্সারটা বাইর করার জন্য পড়েছিলাম। এখানে এটাই বলছে যে একটা বই অনেক লম্বা, তাই সে হি অনলি ডিপড ইনটু ইট টু ফাইন্ড দি মোস্ট ইউজফুল ইনফরমেশন। তাহলে অ্যাজ হি রেড, গাইস এখানে কিন্তু রেড কারণ কি আমরা জানি যে রিড এটা একটা ভার্ব এবং এর স্পেলিং পাস্ট এবং পাস্ট পার্টিসিপল সেম, রিড রিড রিড, কিন্তু প্রনাউন্সিয়েশনের ক্ষেত্রে সেকেন্ড যেটা আছে পাস্টের ক্ষেত্রে আমরা রিড কে বলি রেড, রেড। সো অ্যাজ হি রেড হি নোটেড ডাউন ইম্পর্টেন্ট ফ্যাক্টস ইন আ নোটবুক। নোট ডাউন গাইস, নোট ডাউন মানে কি? নোট ডাউন মানে লিখে রাখা বা নোট করা। নোট ডাউন দি হোমওয়ার্ক বিফোর ইউ লিভ, রুম ত্যাগ করার পূর্বে তুমি হোমওয়ার্ক গুলো লিখে রাখো বা নোট ডাউন। তাই বলছে যে হি নোটেড ডাউন ইম্পর্টেন্ট ফ্যাক্টস ইন আ নোটবুক whenever he found an interesting idea, এবং যখনই সে কোনো একটা গুরুত্বপূর্ণ বা মজার কোনো একটা আইডিয়া পেত he quickly jotted it down. jot down গাইস খুব সুন্দর একটা ওয়ার্ড। ডাউন শব্দ অর্থ হচ্ছে দ্রুত লিখে রাখা। I jotted down his phone number. I jotted down his phone number মানে হচ্ছে আমি তার ফোন নাম্বারটা দ্রুত লিখে রাখলাম। তাহলে হি কুইকলি জোটেড ইট ডাউন, সে কুইকলি মানে দ্রুত সেটা লিখে রাখলো। সো হি উড নট ফরগেট ইট, সেটা যেন ভুলে না যায়। সামটাইমস হি হ্যাড ভেরি লিটল টাইম অ্যান্ড হ্যাড টু স্ক্রিবল ডাউন নোটস ইন আ হারি। গাইস এই যে ইন আ হারি এটা একটা ফ্রেজ এর মতো। ইন আ হারি এটা মানে হচ্ছে দ্রুত গতিতে, দ্রুত গতিতে কিছু করা। যেমন আমি বলি যে তাড়াতাড়ি রুমটা ত্যাগ করো, লিভ দ্য রুম ইন আ হারি,
তাড়াতাড়ি লুমটা ত্যাগ করো। এই যে ইন হারি মানে হচ্ছে দ্রুত কোনো কিছু করা। তাহলে গাইস sometimes he had very little time and he had to scribble down শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু তাড়াহুড়া করে লিখে ফেলা। যেমন he scribbled down a few ideas during the মিটিং এর সময় সে তাড়াহুড়া করে কোনো কিছু আইডিয়া সে লিখে রাখলো। তাহলে এটাই বললো যে সে নোটগুলো তাড়াতাড়ি লিখে রাখে। The next day Karim had to fill in a registration form for a writing competition. তাহলে fill in গাইস, fill in শব্দের অর্থ হচ্ছে যে কোনো ফর্ম পূরণ করা। আমরা যে কোনো ফর্ম পূরণ করাকে বলা হয় fill in. Please fill in the application form. অ্যাপ্লিকেশন ভর্তি ফর্মটা পূরণ করো। যে কোনো ফর্ম পূরণ করতে আমরা বলবো fill in. Fill in a registration form for a writing competition, and after that he began his essay. First he wrote his ideas in rough মানে পাশে, এক পাশে আমরা রাফ করি না, গণিত করার ক্ষেত্রে আমরা রাফ করে লই না, এই রাফ এটাই বললো যে হি wrote his ideas in রাফে সে আইডিয়া গুলো লিখলো and then wrote out a complete version. wrote out guys এটা মূলত ছিল write out মানে কি সম্পূর্ণভাবে লিখে ফেলা। হি wrote out the final version of her essay মানে এসের সম্পূর্ণটা সে লিখে ফেললো। write out এটার পাস্ট হচ্ছে wrote out and wrote out a complete version, এবং প্রথমে সে রাফে লিখলো এবং পরে কমপ্লিট ভার্সন লিখলো wrote out. When his father read the essay, he suggested some improvements and he told Karim to cut out an unnecessary paragraph and sum up his main points more clearly in the conclusion. Guys, cut out মানে কি? কাট আউট মানে বাদ দাও বা কেটে ফেলা। যে যে অংশগুলো আপনার প্রয়োজন নাই সেগুলো যেখান থেকে বাদ দেবেন সেটাকে বলা হয় কাট আউট। তবে দেখেন যে এডিটর, আমরা যারা এডিট করি, এডিটের ক্ষেত্রে কিন্তু যেগুলো আননেসেসারি আছে পার্ট গুলো বাদ দেয় না, সেটাকে বলা হয় কাট আউট। দি এডিটর কাট আউট আন আননেসেসারি প্যারাগ্রাফ। এখানে সেটাই বলছে যে যেগুলো যেগুলো অনেক আননেসেসারি বিষয়গুলো প্যারাগ্রাফের সাথে যুক্ত হয়েছে সেগুলো কাট করতে বলছে। এন্ড সাম আপ মানে কি, মানে সংক্ষেপে, মানে সংক্ষেপে সারাংশ দেওয়া। দি লাস্ট প্যারাগ্রাফ সামস আপ দি মেইন আইডিয়াস, মানে শেষ প্যারাগ্রাফটা আপনার মেইন আইডিয়া মানে নিয়ে সারসংক্ষেপ করে দিয়েছে, মানে ওটাকে শেষ করে দিয়েছে, মানে প্যারাগ্রাফটা শেষ করে দিয়েছে। এটাকে এখানে বলছে যে and sum up his main points, এবং মেইন পয়েন্ট দিয়ে এটাকে সারসংক্ষেপ নিয়ে আসছে more clearly in the conclusion same guys, এই সাম আপের মতোই, অর্থাৎ সংক্ষেপে আনা। Some sentences sounded too strong, so he advised him to tone down the language. Tone down এটা একটা জার্নালিজম একটা ওয়ার্ড, মানে জার্নালিস্ট যারা তারা ইউজ করে এই ওয়ার্ডটা। যেমন কম তীব্র করা, নরম করা। আপনি কাউকে গালি দিয়েছেন, মানে লেখার ক্ষেত্রে অনেক দোষ ত্রুটি তুলে ধরছেন, ক্রিটিসাইজ করছেন, এটাকে না বলে আপনি টোন ডাউন করতে পারেন। যেমন she toned down her criticism in the রিপোর্টে সে আস্তে আস্তে বিষয়টা টোন ডাউন মানে বিষয়টা নরম করেছে, মানে অত সিরিয়াসলি বা তীব্র না নিয়ে নরম করেছে, সেটাই বলছে এখানে। হি অ্যাডভাইসড হিম টু টোন ডাউন দি ল্যাঙ্গুয়েজ। কিছু কিছু বিষয় সে অনেক সাউন্ড অনেক স্ট্রং করেছে, সে টোন ডাউন দ্য ল্যাঙ্গুয়েজ করেছে। He also noticed that the same idea cropped up in several places. Crop up মানে কি গাইস? Crop up শব্দের অর্থ হচ্ছে হঠাৎ দেখা বা বারবার উঠে আসা। কোনো একটা ইনফরমেশন বারবার আসে, এটাকে বলা হয় crop up. The crop up মানে, যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, the same problem cropped up again and again, মানে একই প্রবলেম সেটা বারবার উঠে আসছে। সেখানে বলছে যে কিছু কিছু ইনফরমেশন যেটা বারবার একই জায়গায় বারবার আসছে সেটাকে বলা হয় cropped up in several places. several মানে বিভিন্ন জায়গায়, সেটাই বলছে যে বিভিন্ন জায়গায় সেম ইনফরমেশনটা বারবার এসেছে, crop up বারবার উঠে আসা। Karim had only touched on the issues of technology. Touch on guys, touch on মানে কি সারসংক্ষেপ উল্লেখ করা। আপনি কোনো একটা বিষয়ে পূর্ণ আলোচনা না করে, এক্সপ্লেইন না করে, টাচ অন জাস্ট সারসংক্ষেপ আলোচনা করলেন, এটাকে বলা হয় টাচ অন। যেমন বলতে পারেন যে স্পিকার টাচড অন দি ইস্যু অফ পভার্টি সমস্যাগুলো স্পিকার কি করলো, জাস্ট সারসংক্ষেপ উল্লেখ করলো, পুরো ডিটেইলে না গিয়ে। আচ্ছা, করিম হ্যাড অনলি টাচড অন দি ইস্যু অফ টেকনোলজি বিষয়গুলো নিয়ে, সমস্যাগুলো সে সংক্ষেপে আলোচনা করলো। তাই তার বাবা তাকে উৎসাহ দিল যে এক্সপ্লেইন ইট ইন মোর ডিটেইল, বি একেবারে ব্যাখ্যা বিশ্লেষণ ভালোভাবে করতে। ফাইনালি হি অ্যাডভাইসড করিম টু সেট আউট, গাইস সুন্দর একটা ওয়ার্ড সেট আউট, মানে স্পষ্টভাবে সবকিছু উপস্থাপন করা। যেমন দ্য অথর সেট আউট হিজ আর্গুমেন্টস ক্লিয়ারলি, দি বইয়ের লেখক তার যে যুক্তি উপস্থাপনাগুলো করলো, যুক্তি উপস্থাপন করলো একেবারে স্পষ্ট হবে। তাহলে গাইস সেট আউট মানে উপস্থাপন করা। এখানে আমরা পাইলাম যে he advised Karim to set out his arguments in a clearer and more logical way. করিমকে অ্যাডভাইস দিল সেট আউট মানে আপনার উপস্থাপন করতে তার যুক্তিগুলো ইন আ ক্লিয়ার অ্যান্ড মোর লজিক্যাল ওয়ে। গাইস এতক্ষণ আমরা
এইগুলো ফ্রেজওয়ার্ক গুলো শিখলাম। এই ফ্রেজওয়ার্ক খুবই গুরুত্বপূর্ণ গাইস স্পিকিং করার ক্ষেত্রে অনেকেই জানে এবং আপনারা এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। পরবর্তীতে এগুলো আপনারা রিভাইজ দিবেন গাইস। যদি রিভাইজ না দেন ভুলে যাবেন। আজকে আপনার এই যে ওয়ার্ড গুলো আছে খুবই গুরুত্বপূর্ণ। একেবারে আমি এগুলো এনেছি গাইস কেমব্রিজের যে মেইন যে বই আছে নেটিভরা ইউজ করে সেখান থেকে। তাই গাইস এগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং পরবর্তী ক্লাস কলেজ এক্সাম এবং পরবর্তী ক্লাস হবে ক্লাসরুম সংক্রান্ত। আজকে এই পর্যন্ত থাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।